হ্যালো এগেইন। ডিজাইনিং ডিজিটাল প্রোডাক্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স কোর্সের দ্বিতীয় পর্বে সবাইকে আবারও স্বাগতম। তো আমরা প্রথম পর্বে একটু তাত্ত্বিক বা থিওরিটিক্যাল কথাবার্তা বলেছি, কিন্তু এই ভিডিওটা মূলত আমরা বেশ প্র্যাকটিক্যাল বলবো না ঠিক, কিন্তু আমরা আরও কংক্রিট আলোচনায় যাব, শুধু বায়বীয় কথাবার্তা না। আমরা আসলে বোঝার ট্রাই করব যে একজন ডিজাইনার কী ধরনের অ্যাক্টিভিটি করতে পারে বা কোম্পানিতে ডে টু ডে কী কী কাজ করে বা দেশের বাইরে বা কী ধরনের প্র্যাকটিস আছে, সেইগুলো নিয়েই আমরা একটু কথাবার্তা বলার ট্রাই করব। তা আমাদের প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম যে 1990 সালের দিকে ইউজার ইন্টারফেস আর ইউজার এক্সপিরিয়েন্স এই দুইটা টার্ম পপুলার হয়। তারপর 2010 সাল থেকে প্রোডাক্ট ডিজাইন টার্মটাও মার্কেটে চলে আসছে। কিন্তু আপনি এই যে টাইটেল বা যাই হন, এইগুলো আসলে এগেইন টিম টু টিম খুব পরিমাণে ভ্যারি করে। ইনফ্যাক্ট সেম কোম্পানিতে ডিফারেন্ট দুইটা টিমে কাজ করতেছে, তাদের হয়তো সম্পূর্ণ কাজের ধরন বা যে ধরনের রেসপন্সিবিলিটি থাকে সেটা খুবই আলাদা হতে পারে। তো আমরা আজকে যেটা দেখব যে কমন কি কি জিনিসপত্র আছে যেগুলো বেশিরভাগ সময় মানুষজন করে থাকেন, অথবা আপনারা যখন ডিজাইনার হবেন বা যারা ডিজাইনার আছেন তারা কি কি ধরনের আরও কাজ এক্সট্রা করতে পারেন বা যা করে আসছেন সেগুলো নিয়েই আলোচনা করব। তো তার আগে একটু বোঝার চেষ্টা করি যে একটা আইডিয়াল ওয়ার্ল্ডে যদি আমরা থাকতাম, যে যেটা আসলে এক্সিস্ট করে না, যে কাস্টমার ওইখানে একটা রিকোয়ারমেন্ট দিল, আমি একটা ম্যাজিক দিলাম, সলিউশন অটোমেটিক্যালি ডেভেলপ হয়ে গেল, যেটা এআই রিসেন্টলি করার চেষ্টা করছে বাট এখনও হয়তো পারেনি, অ্যান্ড টাকা চলে আসছে, টাকা গুনতে গুনতে হাতে ঘাও হয়ে যাবে, এরকম অবস্থা। কিন্তু আমরা তো আসলে আইডিয়াল পৃথিবীতে থাকি না, আমরা এমন একটা পৃথিবীতে থাকি যেখানে আমাদের একজন অন্য মানুষের সাথে কথাবার্তা বলা লাগে। তো এটা নিয়ে খুব মজার একটা মিম আছে যে এইরকম, যে কাস্টমার চাইতেছে একটা জিনিস, টিম ডেভেলপ করতেছে একটা জিনিস, বাট কাস্টমারের হয়তো লাগতো আর একটা জিনিস। হ্যাঁ, তো এই যে যে কাস্টমারের চাহিদা, কোম্পানির গোল বা টিম কিভাবে কাজ করবে, এই জিনিসপত্রগুলার যে মিক্স অ্যান্ড ম্যাচ, এইটাই আসলে আমরা ডিজাইনাররা করি। অ্যান্ড আমাকে যদি খুবই অনেস্টলি জিজ্ঞেস করেন, তাইলে আমার কাছে যেটা মনে হয় যে আসলে আমরা যারা ইউজার এক্সপিরিয়েন্স, ইন্টারফেস, প্রোডাক্ট যাই বলি, আমরা আসলে মার্কেটে আছি যে ডেভেলপার আর প্রোডাক্ট ম্যানেজাররা আসলে ভিজুয়ালি ডিজাইন করতে পারে না। তো আমাদের আসলে মেইন জবটা ওইখান থেকেই আসছে। বাট স্টিল আমাকে যদি আর একটু ফর্মালভাবে বলতে হয়, তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে ইউজারের নিড আর বিজনেস গোল মিক্স অ্যান্ড ম্যাচ করি। হ্যাঁ, তো এইটা আসলে কিভাবে করি সেটাই আমরা কিছু অ্যাক্টিভিটি দেখব। তো প্রথম কথা হলো যে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম। তো এখানে দুইটা পার্ট আছে, যে একটা হইতেছে ইউজার কি চাইতেছে অ্যান্ড বিজনেস কেন ইউজারকে ওইটা দিবে। তো এইটার জন্য আমরা অনেক সময় ওয়ার্কশপ করি, মিটিং করি, স্টিকি নোট দিয়ে সুন্দর সুন্দর সাজাই। হ্যাঁ, এইগুলার বিভিন্ন ধরনের নাম আছে। গুগল যেমন একটা করে ইউজার ডিজাইন স্প্রিন্ট, গুগলের বেশ ফেমাস আছে। এছাড়া ইনফর্মাল, ফর্মাল, স্ট্রাকচার্ড অনেক ধরনের মিটিং করা লাগে। হ্যাঁ, স্পেশালি আপনি যদি একটা প্রোডাক্ট ড্রিভেন কোম্পানিতে কাজ করেন, ইনফ্যাক্ট আপনি যদি ফ্রিল্যান্স কাজও করেন, তাও কিন্তু আপনার ক্লায়েন্টের সাথে আপনাকে মিটিং করা লাগে বা তার প্রবলেমটা বোঝা লাগে। হ্যাঁ, এরপরে হচ্ছে ইউজার ইন্টারভিউ, ইউজারের সাথে কথা বলা, যে ভাই আপনি তো আমার প্রোডাক্টটা ইউজ করতেছেন, অথবা ধরেন এইটা আমি ছবিতে দেখা যাচ্ছে, আমি আসলে যখন পাঠাতে ছিলাম, তো আমরা বেশ ফুড যখন আমরা লঞ্চ করি তখন মানুষকে ডাকতাম যে ভাই আপনারা ঘরে থেকে যদি আপনাকে খাবার দিয়ে যাওয়া হয় তাহলে জিনিসটা কেমন হয়, আপনি কী ধরনের প্রবলেম ফেস করতেছেন, এই সব বোঝা। এটা হইতেছে ইউজার ইন্টারভিউ। অ্যান্ড আমি আরেকটা জিনিস বলে রাখি যে আমরা খুবই সারফেস লেভেল আলোচনা করতেছি, এইগুলো নিয়ে আরও ডিটেলড আলোচনা আমরা হয়তো বেশ কিছু জিনিস, সব কিছু নিয়ে না, অনেক কিছু নিয়েই আমরা ডিটেলড আলোচনা করব এই কোর্সে। এছাড়া আপনারা গুগল করলে আরও অনেক চমৎকার চমৎকার জিনিস পেতে পারেন। তো টপিকে ফেরত আসি। আরেকটা জিনিস হচ্ছে ফিল্ড রিসার্চ। এইটার থেকে মজার জিনিস বা ইন্টারেস্টিং জিনিস আমার ক্যারিয়ারে আমি খুবটা করি নাই। হ্যাঁ, সো ফিল্ড রিসার্চ ব্যাপারটা হচ্ছে যে আপনি একদম যেখানে আপনার প্রোডাক্টটা ইউজ হইতেছে, অ্যান্ড এই সুযোগটা সবার হয় না যে ওইখানে যে ইউজারের সাথে জিজ্ঞেস করা যে ভাই এই জিনিসটা কেমনে করে, এই জিনিসটা কীভাবে করে। ফিল্ড রিসার্চেরও অনেক ধরনের টেকনিক আছে। আমার সবচেয়ে পার্সোনাল যেটা, সেটা হচ্ছে গেরিলা টেস্টিং। তো ফর এক্সাম্পল যে আমি হয়তো যখন পাঠাতে ছিলাম তখন দেখা যেত যে আমি রাইডারদের যে বলতাম যে ভাই আমি হচ্ছে নতুন ফুড ডেলিভারি দিব, তো আমি তো অ্যাপ নামাইছি, আমি না অ্যাপের এই জিনিসটা বুঝতেছি না,
এটা কীভাবে কাজ করে। সো আমি ওর কাছ থেকে বোঝার চেষ্টা করতাম যে ও কতটুকু আসলে বুঝতে পারতেছে, ও কোথায় যে ফেল করতেছে, ও কোথায় যে হ্যাপি। ভার্সেস আমি যদি অফিসে নিয়ে আসি, মানে তখন আসলে ফিডব্যাকগুলো খুবই ডিফারেন্ট হয়, কিন্তু আমি যখন তাকে অ্যাকচুয়ালি দেখতেছি কীভাবে সে আমার অ্যাপটা ইউজ করতেছে অ্যান্ড ঠিকঠাক মতো করতেছে কিনা, ওই ফিডব্যাকটাও অনেক ইন্টারেস্টিং হইতো। তো এইটা একটা ওয়ে হইতে পারে। আবার ফর্মাল ফিল্ড রিসার্চও হয়, যে আপনি গেলেন, যে বললেন যে ভাই হ্যাঁ আমি আপনার রিসার্চ করব, এই হচ্ছে আমার রিসার্চের পারমিশন, আপনার ডেটা আমি চুরি করব না বা অন্য কোনো কাজে ব্যবহার করব না। তো ওইভাবেও আসলে রিসার্চ করা যায়, এক একজন এক এক সময় এক এক টেকনিক ইউজ করে। অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমরা যা বলতেছি এটা অনেক সময় নিজেই কালকে ভুলে যেতে পারি, বা টিমের আরেকজনকে বোঝানোটাও ডিফিকাল্ট হয়ে যায়। তো এই জন্যে আমরা হচ্ছে কিছু ফেক ফেক জিনিসপত্র বানাই, যে আমরা ধরে নিই যে আচ্ছা এইরকম একটা ইউজার আছে, তো এ হয়তো এইরকম কথাবার্তা বলতে পারে, এইরকম চিন্তা করতে পারে, এইটা ফিল করতে পারে, ওর জন্য আমি অ্যাপের ডিজাইনটা কীভাবে করবো। সো এমপ্যাথি ম্যাপিং। এমপ্যাথি মানে হচ্ছে কি, আরেকজনের জুতায় আপনি পা গলাইলেন, অর্থাৎ সিম্প্যাথি আর এমপ্যাথির একটা পার্থক্য আছে। যে সিম্প্যাথি বলতে বোঝায় যে আপনি কাউকে বলেন যে আহারে ভাই তোমার মনে অনেক কষ্ট, আর এমপ্যাথি হলো যে ভাই বোঝা, ওর মতো করে চিন্তা করা যে ওর কষ্টটা আসলে কেন হইতেছে। সো এমপ্যাথি ম্যাপিং একটা টেকনিক আছে। তারপর এক্সপিরিয়েন্স ম্যাপিং, যে ঠিক আছে আমার এই ইউজার, ও হচ্ছে এই এই কাজ করতে চায়, ফর এক্সাম্পল ও ফুড ডেলিভারি করবে বা ফুড অর্ডার করবে। তো ফুড অর্ডারের কী কী প্রসেস আছে, ও প্রথমে রেস্টুরেন্ট দেখলো, রেস্টুরেন্ট থেকে কি খাবে এটা চিন্তা করতেছে, তারপরে হচ্ছে ও একটা অর্ডার, ধরেন কফি অর্ডার দিবে, তো কফিটা কি আইসড হবে নাকি ফুল কাপ হবে, হাফ কাপ হবে, এই ধরনের জিনিসপত্রগুলো দেখতেছে। ওর কাছে যদি কোনো একটা কুপন থাকে, কুপন অ্যাপ্লাই করতেছে। এইরকম প্রত্যেকটা স্টেপকে ম্যাপ করে ফেলা, তারপরে চিন্তা করা যায় এই স্টেজে গেলে ওর আসলে কোথায় খারাপ লাগতে পারে, বা এই স্টেজে গেলে ওকে আমি কি করলে ও হয়তো অর্ডারটা বেশি করবে বা বেশি টাকার অর্ডার করবে। অর্থাৎ কাস্টমারেরও পেইন পয়েন্ট চিন্তা করা, বিজনেসেরও এখানে কী কী প্রফিট হইতে পারে এই জিনিসটা চিন্তা করা, এইটা হইতেছে এক্সপিরিয়েন্স ম্যাপিং। তারপর আরেকটা হইতেছে কম্পিটিটিভ অ্যানালাইসিস। যে ধরেন আপনি এখন একটা সার্চ ইঞ্জিন বানাবেন, কথার কথা, তো তাহলে গুগল কি করতেছে, বিং কি করতেছে, কেন মাইক্রোসফট এত টাকা খরচ করেও বিং হয়তো গুগলের মতো সাকসেসফুল না। তো সেই ক্ষেত্রে বিংয়ের কী কী ফিচার আছে, গুগলের কী কী ফিচার আছে, এখন আপনি কি ফিচার নতুন অ্যাড করলে আপনার প্রোডাক্ট বেটার হবে, ওই জিনিসটাই হইতেছে কম্পিটিটিভ অ্যানালাইসিস। এবং আরেকটা জিনিস আমরা যেটা করি, যে অনেক সময় কী হয় যে আপনি ফিগমাতে বসলেন, বা এইটা আগে ছিল যে বেশিরভাগ টুল ইউজ করা, আমরা যখন ফটোশপ দিয়ে ডিজাইন করতাম খুবই ডিফিকাল্ট, খুবই টাইম কনজিউমিং ছিল, যে এক একটা স্ক্রিন ধরে ধরে করা। এর থেকে খাতা আমি ঠাস করে নিলাম, আইডিয়া আসছে, আমি জাস্ট আমার ইউআই নিয়ে চিন্তা করা লাগতেছে না, আমার সফটওয়্যার কীভাবে চালাবো এইভাবে চিন্তা করা লাগতেছে না, আমার ফুল ব্রেন পাওয়ারটা আমি হচ্ছে ওয়্যার ফ্রেম করতে পারতেছি হাতে এঁকে। সো লো ফিডেলিটি কেন, ফিডেলিটি বলতে বোঝায় যে কত রিয়েলিস্টিক, হ্যাঁ। তো লো ফিডিলিটি। তারপর হচ্ছে আমরা আরেকটা জিনিস করতে পারি, যে মুড বোর্ড। আচ্ছা ঠিক আছে, এখন আমার কাছে আমি ইউজারের পেইন পয়েন্ট বুঝতে পারছি, বিজনেসের প্রোডাক্ট বুঝতে পারছি, আমার কাছে একটা ওয়্যার ফ্রেম আছে যে আমি এই 10টা স্ক্রিন করতে চাই। তো তখন আমরা অনেক সময় একটা মুড বোর্ড করি, যে কী ধরনের ইমেজ ইউজ করব, কী ধরনের কালার ভালো যায়। যে একটা ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট দেখবেন, বেশিরভাগ ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট ব্লু বা কর্পোরেট একটা ভাইব থাকে, বা আমি একটা প্লেফুল জিনিস বানাইতে চাইতেছি। সো সেই ক্ষেত্রে আমার ইলাস্ট্রেশন ইউজ করতেছি, ফানি ইলাস্ট্রেশন ইউজ করতেছি। কিংবা খাবারের ক্ষেত্রে আমরা লাল বা কমলা কালার প্রেফার করে মানুষ, কারণ আগুনের রং লাল। অ্যান্ড এইটা সব ফাস্ট ফুড কোম্পানির লোগো দেখবেন লাল, যেমন কেএফসি, বিএফসি, এই ধরনের। তো ওই রকম চিন্তা ভাবনা করা, যে কী ধরনের কালার ইউজ করতে পারি, ইমেজ ইউজ করতে পারি, যে একটা মুড বোর্ড চিন্তা করা। অনেক সময় আমরা মুড বোর্ডে কী হয়ে যায়, কম্পিটিটরের যে অ্যাপ আছে ওইটাও রেখে দিই, যে ঠিক আছে এইখান থেকে এই জিনিসটাকে মেরে দেওয়া যায় কিনা। তারপর স্টাইল গাইড তৈরি করা, যে আমার কোম্পানির জন্য এখন কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, আমি সেই কালারটা, শুধুমাত্র সেই স্টাইল, সেই বাটন, সেইগুলো দিয়ে একটা স্টাইল গাইড, একটা কম্পোনেন্ট সিস্টেম, ইদানিং ডিজাইন সিস্টেম বলে অনেকে, যদিও ডিজাইন সিস্টেম স্টাইল গাইড একটু আলাদা, বাট স্টিল একটা বেসিক্যালি গাইডলাইন তৈরি করা, যাতে আমি যদি কালকে আমার অ্যাপ পাল্টাইতে চাই, বা আমার যদি নতুন আরেকজন ডিজাইনার আমার টিমে জয়েন করেন, তারা যাতে এই সেম স্টাইলেই কাজটা করতে পারে, এইরকম একটা স্টাইল গাইড তৈরি করা হয়। তারপর আমরা সেইগুলো দিয়ে হাই ফিডেলিটি ওয়্যার ফ্রেম বা মকআপ তৈরি করি,
যে এইটা মোবাইলে দেখতে কেমন হবে, অ্যান্ড এই জিনিসটা আমরা কোডিং ছাড়াই করতেছি। তাতে কি হয় যে যখন কেউ ফিডব্যাক দিবে, তো কোড করে করাটা সময় সাপেক্ষ, সেইখান থেকে আমি জাস্ট এইভাবে করতেছি, এখন কথার কথা আমার এই পার্পল কালার ভালো লাগতেছে না, তখন আমরা কিন্তু খুব কুইকলি চেঞ্জ করতে পারি। কোডে এটা করা থেকে ভিজুয়ালি করাটা মাচ মাচ ইজিয়ার। হ্যাঁ, অ্যান্ড আগের জামানায় পেপার প্রোটোটাইপ করতো। পেপার প্রোটোটাইপটা কীরকম, যে আপনি হাতে ওয়্যার ফ্রেম লিখছেন, তারপর এইখানে ক্লিক করলে কি হবে ওইটা এরকম দাগ দিয়ে দেওয়া থাকতো, কারণ প্রোটোটাইপ বানানোটা খুবই টাইম কনজিউমিং ছিল। কিন্তু এখন আসলে আর পেপার প্রোটোটাইপ লাগে না, এখন ফিগমার ভিতরে ইন্টারঅ্যাক্টিভ প্রোটোটাইপ বানানো যায়। আপনি ক্লিক করবেন, কোনো কোড লেখা লাগবে না, জাস্ট কোন পেজে নিয়ে যাবে। তো এতে কি হয়, আপনি যদি ইউজার দিয়ে টেস্টিং করতে চান বা আপনি আপনার বসকে দেখাইতে চান, অনেকেই কিন্তু অ্যাজ এ ডিজাইনার আমাদের সুপার পাওয়ার হইতেছে আমরা কোনো একটা চিন্তাকে ভিজুয়ালাইজ করতে পারি, কনসেপ্ট ভিজুয়ালাইজ করতে পারি। কিন্তু একজন ডেভেলপার হয়তো অত কুইকলি পারে না, বা একজন ম্যানেজার পারে না, বা ইউজার পারে না। সো রিয়েল লাইফের মতো করে খানিকটা সিমুলেশন করা, তাহলে টেস্টিং করাটা ইজিয়ার হয়ে যায়, ফিডব্যাক নেওয়াটা ইজিয়ার হয়ে যায়। হ্যাঁ, তো জীবনটা সহজ হয়ে যায়। তারপর হচ্ছে আচ্ছা প্রোটোটাইপ হলে এরপর ডকুমেন্টেশনও কাজও কিছু করা হয় যায়। কারণ দেখেন, আমরা যে ফিগমা ফাইল বানাচ্ছি এইটা কিন্তু ইউজারের কাছে যাইতেছে না। ইউজারের কাছে কি যায়, ইউজারের কাছে যায় যেটা আমার ডেভেলপার কোড করে দিবে। তো আমরা এই জন্য কিছু ডকুমেন্টেশন করি। এতে দুইটা সুবিধা হয়। এক, ডেভেলপারকে বারবার বলা লাগে না ভাই এইখানে 5 পিক্সেল গ্যাপ হবে, এইখানে ফন্ট সাইজ এত হবে, এর অনেক কিছুই এখন ফিগমা অটোমেটিক্যালি করে দেয়। তারপরে অনেক সময় আমরা করে দিই যে আচ্ছা ঠিক আছে, এইখানে ক্লিক করলে বাটনটা কেমন হবে, আমি যদি এক্সপান্ড করি, ক্লিক করার পর অনেকখানি খুলে যাইতেছে, বা ডিজেবলড অবস্থায় কেমন দেখাবে, বা আমি যখন হোভার করতেছি মানে মাউসটা নিয়ে যাচ্ছি তখন কেমন দেখাবে, এই জিনিসগুলো আমরা অনেক সময় ডকুমেন্টেশন করি, অ্যান্ড এইগুলো ফিউচারেও অনেক হেল্প করে। এবং ওই যেটা বলতেছিলাম যে প্রোটোটাইপ বানায়, প্রোটোটাইপকে ভ্যালিডেট করা যায়। মেইজ নামে একটা টুল আছে, ওইখানে ফিগমার ডিজাইন দিবেন, মানুষ ক্লিক করতেছে, আপনাকে হিটম্যাপ দেখাই দেবে যে কোথায় বেশি মানুষ ক্লিক করছে। সো আপনি হয়তো বুঝতে পারবেন যে আপনার টার্গেট ছিল বেশি মানুষের এইখানে ক্লিক করানো বা প্রথমটাতে ক্লিক করানো, কিন্তু আপনি দেখছেন মাঝখানেরটায় বেশি মানুষ ইন্টারেস্টেড, কেন ইন্টারেস্টেড, এই জিনিসপত্রগুলো প্রোটোটাইপ ভ্যালিডেশন দিয়ে অনেক ইজিলি করা যায় এবং বেশ মজার মজার ফিডব্যাক পাওয়া যায়। আর একটা হইতেছে যে মানে আর এইখানে যেটা যে ভ্যালিডেশনের যে কাজগুলো, যে আমরা আসলে দেখি যে যখন আমাদের ডিজাইনটা করা হয়ে গেল, যে আমরা আসলে কী ইমপ্রুভ করতে পারি, তখন বিভিন্ন অ্যানালিটিক্যাল প্ল্যাটফর্ম আছে, গুগল অ্যানালিটিক্স আছে, হটজার আছে, রিসেন্টলি মাইক্রোসফট ক্লারিটি তৈরি করেছে। তো ওইখানে দেখা যায় যে কোন কোন পেজে বেশি মানুষ আছে, কোন বাটনে বেশি ক্লিক করতেছে, কোন বাটনে ক্লিক করতেছে না, বা একটা অর্ডারের ফ্লো আছে যে প্রথমে আপনি হোম পেজ, তারপর আপনার হচ্ছে প্রোডাক্ট ডিটেলস পেজ, তারপর কার্ট, তারপর পেমেন্ট। তো দেখা গেল আপনার কার্টের ডিজাইন খুব একটা ভালো না, বা কোনো একটা বড় সমস্যা আছে, তখন ফানেল করা যায়, দেখা যায় যে কোন স্টেজ থেকে মানুষ আসলে কম ইউজ করতেছে প্রোডাক্টটা। তো আমরা বিভিন্ন ধরনের অ্যানালিটিক্যাল প্ল্যাটফর্ম ইউজ করি, তারপর অনেক অ্যানালিটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল টুলসও ইউজ করা যায়। যেমন সবচেয়ে পপুলার হইতেছে এবি বা এন টেস্ট, যে আমরা একই বাটন দুইটা ডিফারেন্ট কালারে দিয়ে দেখলেন, বা দুইটা ডিফারেন্ট স্টাইলে ডিফারেন্ট টেক্সট ইউজ করে দেখা যায় যে কোনটাতে আসলে মানুষ বেশি ক্লিক করতেছে। হ্যাঁ, বাট আমরা মানে সামনে এগোনোর আগে একটু কনফিউশন দূর করার ট্রাই করি, যে এইরকম একটা কনফিউশন বাজারে আছে যে অনেকের কাছে মনে হয় লো ফিডিলিটি মানে ইউজার এক্সপিরিয়েন্স, হাই ফিডিলিটি মানে হচ্ছে ইউআই ডিজাইন। বাট ব্যাপারটা তা না। আমরা যদি আপনি আমার প্রথম ভিডিও দেখেন, বা এমনিও আমরা হয়তো অনেকেই জেনে থাকবেন যে ইউজার এক্সপিরিয়েন্স মানে কি। ইউজার এক্সপিরিয়েন্স ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, এক্সিলেন্ট এক্সপিরিয়েন্স হইতে পারে, আর ইউজার ইন্টারফেসটা হচ্ছে যেটা দিয়ে আমি ওই এক্সপিরিয়েন্সটা পাচ্ছি, রাইট? তো অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার কিন্তু শুধু যে ওয়্যার ফ্রেম করে তা না, সে ওয়্যার ফ্রেমও করে, সে ফাইনাল লেআউটের ডিজাইনও করতে পারে। বাট ইউজুয়ালি ইউআই ডিজাইনাররা শুধুমাত্র ভিজুয়াল নিয়ে কাজ করেন। তো এইটা আসলে লো ফিডিলিটি ওয়্যার ফ্রেম বা মকআপ, বা আর এই ডান পাশেরটা আসলে হাই ফিডিলিটি মকআপ। এইটা ইউআই, এইটা ইউএক্স, ব্যাপারটা এমন না যে ইউএক্স মানে আগলি হবে, বোরিং হবে, জাস্ট ওয়্যার ফ্রেম হবে, ব্যাপারটা তা না। অনেক বা বেশিরভাগ ইউএক্স ডিজাইন টাইটেল যারা নেয় বা যারা প্রোডাক্ট ডিজাইনার আছে, তারা নিজেরাও পুরো ইউআইটাই করে থাকে। হ্যাঁ, অনেকে আবার ইউজার রিসার্চার আছে, তারা শুধু হয়তো রিসার্চ পার্টে কাজ করেন, তো সেটা আবার আলাদা কেস। তো আর মকআপ বললেও একটা ঝামেলা আছে, স্পেশালি যারা গ্রাফিক ডিজাইন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। মকআপ বলতে তারা বুঝি যে ভাই আমি একটা লোগো বানাইছি, বা লোগোটা ব্যাগের উপর কেমন লাগবে, এনভেলপের উপর কেমন লাগবে, বিজনেস কার্ডের উপর কেমন লাগবে, এই জিনিসটা। তো
মকআপ বলতে আসলে এইটাও যেমন বোঝায়, আবার মকআপ বেসিক্যালি এটা হইতেছে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের একটা যে আপনি একটা ডেমো দেওয়ার জন্য বা কাউকে শেখানোর জন্য মূল যে জিনিসটা সেইটা বানাইতেছেন না, বাট ওইটা দেখতে কেমন হবে সেটার একটা রেপ্লিকা বা মডেল তৈরি করতেছেন, রাইট? সো এরকম মডেল কার বানায়, এটাও কিন্তু একটা গাড়ির মকআপ, এইভাবে চিন্তা করতে পারেন। তো অনেক সময় অনেকে ভাবে মকআপ মানে হইতেছে যে আমি একটা মোবাইল অ্যাপের ভিতরে ঢুকায় দেখাবো আমার ডিজাইনটা, ব্যাপারটা তা না। এইটাও যেমন মকআপ, আমার ফুল যে অ্যাকচুয়াল যে ইউআইটা, এটা তো আমি এখনও কোড করি নাই, সো এটা জাস্ট আমার ফিগমা আছে, এইটাকেও আসলে আমরা হাই ফিডেলিটি মকআপ বলি বা হাই ফিডেলিটি ওয়ার ফ্রেম বলি বা খালি ইউআই বলি, যে ভাই আমি ল্যান্ডিং পেজের ডিজাইনটা করছি। অ্যান্ড বেশিরভাগ ডিজাইনার অনেস্টলি স্পিকিং আমাদের দেশে বা দেশের বাইরে আমরা যে মেইন ডিজাইনে অ্যাক্টিভিটিটা করি সেটা হচ্ছে ক্লায়েন্ট বা কোম্পানি থেকে একটা রিকোয়ারমেন্ট দেয়, আমরা সেইটাকে ফিগমাতে ট্রান্সলেট করি। অ্যান্ড অনেক সময় আমরা এমন হয় না যে ভাই আজকে আমরা এক্সপ্লোরেটরি রিসার্চ করবো, আজকে হ্যান করবো, কম্পিটিটিভ অ্যানালাইসিস করবো। তো দেখা যায় কাজ করার সময় অর্গানিক্যালি আমরা কী করি, যে আমাকে বলছে যে ভাই আপনি একটা ইসলামিক অ্যাপের ডিজাইন করেন যেখানে নামাজের টাইম, সালাতের টাইম বা মানে এইগুলা থাকবে। তো আমি কি করবো, আমি কিন্তু এরকম আর কি কি অ্যাপ আছে সেইগুলো দেখবো, এটাই কম্পিটিটিভ অ্যানালাইসিস। সেইখান থেকে আমি কি কি আইকন ইউজ করতে পারি, বা আমি গুগল করলাম যে সানসেটের আইকন কেমন হইতে পারে, সানরাইজ, কারণ ডিফারেন্ট নামাজের রক্তের সাথে আইকন ইউজ করতে হয়। তো ওইটাই কিন্তু আসলে আমার মুড বোর্ড তৈরি হয়ে যাইতেছে। হ্যাঁ, তো আমরা আসলে ওইভাবে সবসময় যে নাম ধরে ধরে বলি ব্যাপারটা অনেকটা তা হয় না। আমরা অনেক সময় রিসার্চ করি বা আমরা ডেটা ইউজ করি, কিন্তু আমরা আসলে নিজেরাও বুঝি না আমরা আসলে ডেটা ইউজ করতেছি বা রিসার্চ করতেছি। তো যাই হোক, ডিটেইল না হয়ে যায়। সো সিম্পলিফাই করে যদি বলি যে সবচেয়ে কমন টার্ম যেটা, সেটা হইতেছে স্কেচ, মানে হইতেছে হাতে আঁকে। ওয়ার ফ্রেম বলতে নর্মালি বোঝায় যে ওইখানে আসলে এখনও ভিজুয়ালি পলিশড না, হতো একটা কম্পিউটারেই হয়তো করছেন, হাতেও ওয়ার ফ্রেম করা যায়। মক আপ হইতেছে যে ঠিক আছে ফাইনাল পলিশ লুকটা কেমন হবে, কালার ইমেজ টিমেজ একদম অ্যাপ্রোপ্রিয়েট দিয়ে। আর প্রোটোটাইপ সাধারণত আমরা বুঝাই যেটাতে আপনি ক্লিক করে করে দেখতে পারবেন যে আমি এই পেজে ক্লিক করলে পরের পেজটা কেমন আসতেছে, ওইটাকে আসলে প্রোটোটাইপ বলে। অ্যান্ড দেন এগেইন অনেকেই আবার এইটারও লো ফিডিলিটি মকআপ বলে, এটার হাই ফিডিলিটি ওয়ার ফ্রেম বলে, স্কেচকে হাতে আঁকা ওয়ার ফ্রেম বলে। তো এই ধরনের নাম। অ্যান্ড আপনি যদি এগেইন যদি আমাদের প্রথম ভিডিও দেখে থাকেন, আমি বলছি যে আমরা ডিজাইনাররা সেম জিনিসপত্রই ডিফারেন্ট নামে ডাকি, বা এটা কোম্পানি ওয়াইজ ডিফারেন্ট হয়ে যায়, রিজিয়ন ওয়াইজ ডিফারেন্ট হয়ে যায়, বা আপনি যে টিচারের কাছে করতেছেন বা যে কোর্স করছেন সেই কোর্সে এক নামে ডাকে, তো আপনি ওই নামে ডাকতেছেন। সো এন্ড অফ দ্য ডে এইগুলা কিছুই ম্যাটার করে না। এন্ড অফ দ্য ডে ম্যাটার করে যে আপনি যে ডিজাইনটা করলেন সেইটা আসলে বিজনেসে কতটুকু ইম্প্যাক্ট ফেললো। অ্যান্ড ডিজাইনের ব্যাপারটা কি, এটা যতক্ষণ না ফেইল করে ততক্ষণ আসলে আমরা ভালো ডিজাইনের গুরুত্ব বুঝি না। যেমন এইখানে ধরেন যে লাইনটা আমি লিখছি, এইটা হয়তো ঠিকমতো পড়া যাইতেছে না, কন্ট্রাস্ট নাই, কি আছে না আছে, এই লাইনটাই যে সিম্পল সেম লাইনটাই দেখেন আমি এখানে নিয়ে আসছি। তো দ্যাটস দ্য পাওয়ার অফ ভিজুয়াল ডিজাইন, যেটা আমরা মেইনলি ডিজাইনাররা আসলে আমাদের মেইন পাওয়ার। হ্যাঁ, যে ফর মোস্ট অফ আস ডিজাইন ইজ ইনভিজিবল আনটিল ইট ফেলস। আমরা ডিজাইনে অনেক কিছু করি কিন্তু এই সব কিছুই আসলে ইউজারের কাছে যায় না। বাট আমরা যদি ফেল করি কোনো একটা জিনিস করতে বা কোনো একটা স্টেপে, সেইটা ঠিকই ইউজারের কাছে চলে যায়। অ্যান্ড এটা আমরা সামনে ঠিক নেক্সট এপিসোডে এইটা নিয়ে আরও অনেক বিস্তারিত একদম এক্সাম্পল ধরে ধরে, পপুলার অ্যাপের এক্সাম্পল ধরে ধরে দেখব। তো এইখানে একটা জিনিস যেটা যে মাথায় রাখতে হবে, যে লোকাল টিম আছে, ইন্টারন্যাশনাল টিম আছে, অনেকে আবার রিমোটলি কাজ করে। হ্যাঁ, তো এই সব কোম্পানি টু কোম্পানি ডিজাইনারের কাজ, ডিজাইনারের রোল, ডিজাইনারের গুরুত্ব ডিফারেন্ট হয়। যেমন ধরেন প্রোডাক্ট বেস কোম্পানি যেগুলো আছে, হ্যাঁ, গুগল আছে, উবার আছে, পাঠাও, বিকাশ, এগুলো কিন্তু লোকাল, ইন্টারন্যাশনাল। এইগুলোতে এক ধরনের ডিজাইন প্র্যাকটিস মানুষজন করে। আবার যারা এজেন্সিতে যদি আপনি যান, ওইখানে আসলে আপনার রিসার্চ বা হেন তেন বেশিরভাগ সময় করা লাগে না। তবে এখানে আমি আইডিওর নাম লিখছি, আইডিও এরা কিন্তু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ ডিজাইন রিসার্চ এজেন্সি। আবার ধরেন বাংলাদেশে যেগুলো আছে, মিউজ মাইন্ড, ডিজাইন মং, সফট স্পেস, আরও অনেক নতুন হচ্ছে, বা যারা অনেকে সফটওয়্যার এজেন্সি আছে যেমন ব্রেন স্টেশন, এরা কি ক্লায়েন্ট রিকোয়ারমেন্টে বেশিরভাগ সময় জাস্ট কাজ করে দিয়ে দিচ্ছে, অত একটা রিসার্চ করা লাগে না। আবার ট্রেডিশনাল কোম্পানিতেও কিন্তু ডিজাইনার আছে, টেক টিম আছে, যেমন ধরেন ব্যাংক, এয়ারলাইন, বসুন্ধরা গ্রুপ, স্কোয়ার গ্রুপ। ওইখানে আবার ডিজাইন বা টেক কিন্তু তাদের মেইন জিনিস না। সো ওইখানে ফোকাসটাও আসলে অতটা ডিজাইনের দেয় না বা ডিজাইনারদের দেয় না। আবার আপনি যদি ফ্রিল্যান্স কাজ করেন ফাইবার, ড্রিবল, আপওয়ার্ক থেকে,
ওইখানে জাস্ট ক্লায়েন্ট বলবে ভাই এটা করে দাও, আপনি করে দিচ্ছেন, এরপর ভ্যালিডেশনেরও দরকার নাই, ওইটা সাকসেসফুল হয়েছে কিনা তাতেও দরকার নাই, ক্লায়েন্ট পছন্দ করছে, দ্যাটস ইউর ভ্যালিডেশন। হ্যাঁ, সো আপনি কোথায় কাজ করতেছেন, কীভাবে কাজ করতেছেন তার উপর ভ্যারি করে যে আপনি আসলে কী ধরনের ডেলিভারেবলস দিবেন, কী ধরনের অ্যাক্টিভিটি করবেন। অ্যান্ড এক একজনের এক একটা দিকে ইন্টারেস্ট থাকে, তো তারা সেইভাবে স্পেশালাইজেশনও করে। হ্যাঁ, তো এইখানের একটা জিনিস যেটা বলি যে অনেকে আবার মনে করে যে ভাই দেশের কোম্পানি খারাপ, বাইরের কোম্পানি মানেই ভালো, বা এজেন্সি মানেই শুধু ইউআই করে, ব্যাপারটা তা না। একটা বাচ্চা যেমন ছোট থেকে বড় হয়, এক একটা কোম্পানিরও আসলে ইউএক্সের ম্যাচুরিটি লেভেল ওইভাবে ছোট থেকে বড় হয়। যে প্রথমে কি একটা হচ্ছে অ্যাবসেন্ট, যে মানে ওই যে আসলে ইউএক্সের গুণেই না। বেশিরভাগ নন টেক কোম্পানি যেমন ধরেন ব্যাংক বা ধরেন ফর এক্সাম্পল বসুন্ধরা গ্রুপ বা স্কোয়ার গ্রুপ, এরা হয়তো ইউএক্স নিয়ে অতটা ইগনোরই করে, ওইভাবে এইসব প্র্যাকটিস কালচার ডিজাইন কালচার নাই। তারপরে হইতেছে বাংলাদেশের বেশিরভাগ স্টার্ট আপ যে ঠিক আছে জানে করতে হয়, অ্যাসপিরেশন আছে, করার ইচ্ছা আছে, কিন্তু আনইভেন, আজকে একটু রিসার্চ করলাম, 6 মাস আর কোনো চিন্তা ভাবনা নেই। হ্যাঁ, তারপর হচ্ছে ফাংশনাল অ্যান্ড প্রমিসিং এমার্জেন্ট, যে ধরেন চিন্তা করতেছে যে কীভাবে আমরা আসলে এইটারে আরেকটু, যে রিসার্চটা করলাম এই রিসার্চটারে কীভাবে আমি একটু ডিজাইনের ভিতরে ইনকর্পোরেট করতে পারি। অ্যান্ড তারপর হচ্ছে স্ট্রাকচার, যে ঠিক আছে আমরা করছি এটারে কি আমরা বারবার রিপিট করা যায় কিনা, বা একটু সিস্টেমেটিক্যালি চিন্তা করা যায় কিনা। তো তখন আসলে আনলেস এইভাবে এই 3 বা 4 নাম্বার লেভেলে আসেন, বেশিরভাগ সময় আসলে রিসার্চ খুব একটা ইফেক্টিভ হয় না। অ্যান্ড তারপর হচ্ছে ইন্টিগ্রেটেড, যে কোম্পানির সবাই জানে যে হ্যাঁ আমাদের হইতেছে রিসার্চ করা লাগবে, ইন্টিগ্রেটেড প্রসেস, এইগুলো আসলে দেখা যায় বাইরের বড় বড় কোম্পানি বা তারা একদম ইউজার ড্রিভেন বা রিসার্চ ড্রিভেন কোম্পানি হয়, যেমন ধরেন গুগল, অ্যাপেল। তো এইগুলোতে হচ্ছে ইন্টিগ্রেটেড ইউএক্স ম্যাচুরিটি থাকে। অ্যান্ড ওদেরও যে সবাই ভালো তা না, দেখা যাবে গুগলেরও হয়তো এমন অনেক টিম আছে যেখানে ইউএক্স কালচার অত একটা নাই। ফর এক্সাম্পল ধরেন এখন যারা এআই নিয়ে কাজ করতেছে তারা কিন্তু টেকনোলজিতে বেশি ফোকাস, টেকনোলজিটা মানুষ কেমনে কাজ করবে ওইটা নিয়ে হয়তো অত একটা বদার্ড না। হ্যাঁ, তো এইরকমভাবে এক একটা কোম্পানি বা এক একটা জায়গায় ডিফারেন্টভাবে ইউএক্সকে আসলে প্র্যাকটিসটা করা হয়। অ্যান্ড আনফর্চুনেটলি বাংলাদেশের বেশিরভাগ কোম্পানি 2 বা 3। আমরা পাঠাওতে খানিকটা চেষ্টা করছিলাম এক সময়, আমাদের কাছে মনে হয় যে আমরা একটু স্ট্রাকচার্ড ওয়েতে গেছিলাম, বাট দেন এগেইন আমার জানা মতে বাংলাদেশে খুব ভালো ইউএক্স ম্যাচুরিটি কোম্পানি অনেস্টলি স্পিকিং নাই। অ্যান্ড রিমোটলি কাজ করলেও যে ওইখানে যে ইউএক্স ম্যাচুরিটি অনেক ভালো হবে ব্যাপারটা তা না, ওইখানেও অনেক জায়গা আছে যেখানে লিমিটেড ইউএক্স ম্যাচুরিটি, কোথাও হয়তো বেটার। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখা জরুরি যখন আপনারা জব সার্চ করবেন বা আপনাদের ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করবেন। যে আগে অনেক কিছু দেখতেছেন, রিসার্চ অনেক কিছু ভালো লাগতেছে, ইন্ডাস্ট্রিতে যে দেখলেন যে নাই, তখন একটা হতাশা কাজ করে অনেকের। তো এই জন্যই হচ্ছে এই কথাগুলো বলা। অ্যান্ড আরেকটা জিনিস মনে রাখবেন যে ডিজাইন ইজ দ্য প্র্যাকটিস অফ মেকিং ইন্টেনশনাল ডিসিশন, অ্যান্ড এভরিওয়ান ইজ ডিজাইনার। লাইক ধরেন আপনি খুব ভালো একটা প্রোডাক্ট, একদম ফাটাফাটি প্রোডাক্ট বানাইছেন, কিন্তু এটা খুবই লোড হয়, খুবই ইরর আসতেছে, তার মানে আপনার ডেভেলপমেন্ট খারাপ ছিল। সো ওইখানেও কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটা আসলে ভালো হবে না। বা আপনি এমন সুন্দর টেকনিক্যালিও ভালো প্রোডাক্ট বানাইছেন, কিন্তু এমন একটা প্রোডাক্ট বানাইছেন যে প্রোডাক্টটার আসলে দরকারই নেই। ঠিক আছে, তো এই ধরনের জিনিসপত্রগুলো নিয়েই আমাদের নেক্সট এপিসোড। অ্যান্ড নেক্সট এপিসোডটা এখনও পর্যন্ত যতগুলা যা দেখছেন এইগুলার প্র্যাকটিক্যাল এক্সাম্পল, আমরা একদম রিয়েল ওয়ার্ল্ডের এক্সাম্পল দিয়েই আমরা নেক্সট এপিসোডটা সাজাইছি। তার আগে আমি একটা জিনিস বলে দিই শেষ করার আগে, যে কিছু ডিজাইনার থাকে যারা স্পেশালিস্ট হয়, যেমন ইউআই ডিজাইনার ভিজুয়াল নিয়ে কাজ করে, ইউজার রিসার্চার শুধুমাত্র রিসার্চ নিয়ে কাজ করেন, ইউএক্স কপি রাইটার আছে যারা ইউএক্সের মানে কপি লিখে, যে কপি বলতে বোঝা হইতেছে যে ক্লিক হিয়ার, ক্লিক নাও, ক্যান্সেল, এই ধরনের জিনিসপত্র লেখার জন্য অনেক সময় টিমে আলাদা লোক থাকে। ইউএক্স ইঞ্জিনিয়ার থাকে যারা আসলে একটু ডিজাইনার একটু কোডার। তারপর মোশন ডিজাইনার থাকে যারা হচ্ছে অ্যানিমেশন নিয়ে কাজ করে। তারপর হচ্ছে কি জেনারেলিস্ট রোল, যে সে হয়তো একটু ডিজাইন করে, একটু রিসার্চ করে, বা অনেক বেশি ডিজাইন ভিজুয়ালি ডিজাইন করে, অল্প একটু অ্যানিমেশন নিয়েও কাজ করে। তো এই ধরনের জেনারেলিস্ট কিছু রোল আছে, ইউএক্স ডিজাইনার, প্রোডাক্ট ডিজাইনার, ইউআই/ইউএক্স ডিজাইনার, যদিও এই টার্মটা আমার খুবই, আই পার্সোনালি হেট দিস টার্ম। আর কিছু লোকজন আছে যারা সরাসরি ডিজাইন টিমে না, বাট তারাও একটা ইউজার এক্সপিরিয়েন্সে খুব বড় ধরনের ইফেক্ট ফেলে। যেমন ধরেন প্রোডাক্ট ম্যানেজার,
ফ্রন্ট এন্ড ডেভেলপার, ইলাস্ট্রেটর, অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট। তো এনারাও আসলে ইউজারের এক্সপিরিয়েন্সটা কেমন হবে, প্রোডাক্টটা কেমন হবে, এইগুলোর মেজর স্টেক হোল্ডার থাকে। অ্যান্ড সবাইকে নিয়েই আসলে আমাদের একটা ভালো প্রোডাক্ট বা ভালো এক্সপিরিয়েন্স বিল্ড করতে হয়। তো এন্ড অফ দ্য ডে সবার গোলটা সেম, সেটা হইতেছে এমন একটা প্রোডাক্ট বানানো যেটা ইউজারের কাছেও ভালো লাগবে, আবার বিজনেসের জন্য প্রফিট আনবে। তো আজকের মতো আমাদের এইখানেই সমাপ্তি ঘোষণা করতেছি। আশা করি নেক্সট ক্লাসে আমরা আরও প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো। অ্যান্ড আমার কাছে মনে হয় যে এই প্রথম দুইটা ক্লাস একটু বোরিং হয়ে যাইতে পারে অনেকের কাছে, বাট হোপফুলি নেক্সট ক্লাস থেকে আমরা একদম প্র্যাকটিক্যাল আলোচনায় চলে যাব অ্যান্ড আপনাদের ভালো লাগবে। সেই সাথে সাথে আমি সবাইকে বলবো যে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন প্রেস করতে পারেন যাতে ভিডিও চলে যায়। অ্যান্ড অবশ্যই ফিডব্যাক দিবেন, আমি অলওয়েজ লুকিং ফর ফিডব্যাক, যে আপনারা কী ধরনের কন্টেন্ট হলে ভালো হয়, কি ভালো হয়নি, কি বেটার করা যেত। তাহলে আমার মনে হয় যে আমি আরও বেটার কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। সো ধন্যবাদ সবাইকে, হ্যাপি ডিজাইনিং।